আমাদের জীবন আসলে কি? আপনারা হয়তো জানেন, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আমি কবিতা লিখি, সাহিত্য চর্চা করি। আমি চিন্তা করি আমার স্বাভাবিক ট্রেডিশন, যে চিন্তা, টাকা পয়সা, ধন সম্পদ, সুখ অর্জন বা ক্যারিয়ার, এর বাইরে একটা অন্য জগৎ আছে। জগৎ আছে জীবনের আগের, জগৎ আছে জীবনের মানে পিরিয়ড অফ দ্য লাইফ। আরেকটা আমাদের জগৎ আছে, যে জগতে আমরা উই আর গোয়িং টু আফটার আওয়ার ডেথ। সব কিছুকে যদি আমরা বলি যে পৃথিবী ছিল, আমরা ছিলাম না। এই পৃথিবীতে আমরা আসছি 50, 60, 70, 100 বছর। এই সময়টা খুবই দ্রুত কেটে যায়। আমরা হয়তো এটাকে একটা সময়ের টাইম ফ্রেম দিয়ে বা ডিজিটালাইজড করে ব্যাখ্যা করি, মাপি যে আমি 50 বছর, 60 বছর, 100 বছর এই পৃথিবীতে বেঁচে থাকবো বা বেঁচে ছিলাম। আবার যখন আমি মরে যাব, আমি মহাস্রোতের যে সময়ের ধারা, সময়ের যে স্রোত, সেখানে মিশে যাব, হারিয়ে যাব। একটা সময় পৃথিবীতে আমাকে মনে রাখার মতো আসলে কেউ নাই। হয়তো এক প্রজন্ম মনে রাখবে, পরের প্রজন্ম এসে আমাকে মনে করবে না, চিনবে না, জানবে না। আমার অর্জনকে তারা জানবেই না। ফর এক্সাম্পল, আমি আমার সন্তানদের জন্য কয়েক বিঘা জমি কিনে রেখে গেলাম। আমার সন্তানরা জানলো যে এই জমিটা তার বাবা অনেক কষ্ট করে কিনেছে, কিংবা আমি জানলাম যে আমি এই সম্পদটা আমার বাবার কাছ থেকে পেয়েছি বা দাদার উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিন্তু পর্যায়ক্রমে যখন পরবর্তী প্রজন্ম আসবে, তারা এই যে পিছনে যে প্রজন্মগুলো চলে গেল, তাদের কথা আসলে মনে করে না, মনে করার সময় তাদের হয়ে ওঠে না। জীবনটা এইরকম। জীবনটা আসলে খুব বেশি সিরিয়াসলি ভাবার কিছু নেই। তাহলে আমাদের জীবনটা আসলে কি? মানুষের জন্মের পর কখনো শারীরিকভাবে স্থির থাকে না। মানুষ জন্মের পর কখনো শারীরিকভাবে স্থির থাকে না। অর্থাৎ আমি এই যে শরীরটা বর্তমান দেখা যাচ্ছে, এটা আমি যখন মায়ের গর্ভে প্রথম আমার অস্তিত্ব ঘোষণা হলো, ডাক্তারি ভাষায় যেটাকে একটু পরে বলা হয় ফিটাস, মানে খুবই মানে ফিমেল বডি যখন কনসেপ্ট করে বা বাচ্চা ধারণের প্রথম যে স্তর, এটার সময় আমার আসলে কোনো অস্তিত্ব ছিল না, বা আপনার কোনো অস্তিত্ব ছিল না। আপনি ছিলেন জাস্ট এক ফোঁটা নাপাক পানি, বা বাবার বীর্য থেকে আপনি জন্মগ্রহণের অস্তিত্বটা শুরু হলো। এখানে আপনার শারীরিক অবয়বটা কী ছিল? আপনি কি এইরকম বড় সড়ো একজন মানুষ ছিলেন? না। আপনার এই সিমেনের ভিতর বা বীজের ভিতর আপনি ছিলেন, আপনার অস্তিত্ব ছিল। এটাই আপনি বুঝতে পারতেন না। কেন? ওই জ্ঞান, বিবেক, ওই স্তরের যে আমাদের মাথার যে ক্যাপাসিটি, ওই সময় আমাদের ওই ভ্রূণের বা ওই সেল, ইংরেজিতে যেটাকে সেল বলে, এটার ভিতর ছিল। কিন্তু আমরা সেই জ্ঞান বুদ্ধি আমাদের বেড়ে ওঠেনি। এরপরে আমরা ধীরে ধীরে এই সেলটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে আমরা কি হই? আমরা ফিটাস হই, একটু বড় হই। হ্যাঁ, হয়তো 1 ইঞ্চি 2 ইঞ্চি বড় হই। এরপরে আমাদের মানে শরীরটা আর একটু বড় হয়, যেটাকে আমরা ভ্রূণ বলি। ডাক্তাররা আমার থেকে ভালো বলতে পারবেন। সিস্টেমটা হচ্ছে এই। এরপরে আমরা আরেকটু বড় হই, যখন একটা মানুষের আকৃতি গড়ে ওঠে। মূলত এই স্তরের মানুষকে যখন মা বাবা যদি মনে করেন যে আমি এই বাচ্চাটাকে
পৃথিবীতে আনবো না, তাকে পৃথিবীতে আসার আগে হত্যা করব, তাহলে এটা একটা বাচ্চা হত্যার বা শিশু হত্যার দায়ে ইমপ্রিজনমেন্ট বা জেল জরিমানা হবে। তাহলে এই কিন্তু আপনার শরীরের অভাব চলে আসলো। এরপরে আপনি আস্তে আস্তে মায়ের পেট থেকে বাইরে আসলেন, আপনি ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে কী হলো, আপনার শরীরে একটা স্ট্রাকচার দেখা গেল, আপনার হাত পা চোখ শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গানগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন ধীরে ধীরে যে আপনি একজন স্ট্রাকচারাল ম্যান বা উমেন। আপনি এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনার শিশুকাল আসবে, যৌবন আসবে, এর ভিতরে প্রথমে আসবে আপনার শিশুকাল, তারপরে আপনার শিশুর পরে একটু বড় হবেন, তারপর ধীরে ধীরে আপনি কৈশোরে পদার্পণ করবেন, কৈশোরের পরে আপনি যৌবনে পদার্পণ করবেন। তাহলে শিশু থেকে কৈশোর মাঝখানে টাইমটায় একটা মাঝামাঝি একটা পিরিয়ড আছে। এই সময়টা কিন্তু আমরা শরীরের চেঞ্জগুলো বুঝি যে আমি এখন শিশু নেই, একটু বড় হয়েছি বা কিশোর হতে যাচ্ছি। আবার কিশোর থেকে যখন যৌবন যেতে যাচ্ছি তখন কিন্তু আমরা বুঝতে পারি আমি ঠিক না কিশোর না যুবক। এরপরে আমরা ধীরে ধীরে যৌবনে যাই, 18, 19, 20, 21, 22, 23, 24 ভরা যৌবন। এভাবে 30, 32 পর্যন্ত বা 34 পর্যন্ত বা 36 পর্যন্ত আমাদের শরীরে কোনো ধরনের বার্ধক্যের প্রভাব পড়ে না। আমাদের চুল পাকে অথবা পাকে না, দাড়ি পাকে দু একটা অথবা পাকে না, চামড়া ঢিল হওয়ার তো প্রশ্ন ওঠে না। এরপরে যখন আমাদের 38, 40 হয়, এই কিন্তু ধীরে 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 আমাদের শরীরে পচন ধরে বা পাক ধরে, অথবা আমাদের শরীর ভাঙা শুরু করে, অথবা আমাদের শরীরে বার্ধক্য বাসা বাঁধতে শুরু করে। আমরা বুঝতে পারি উই আর গোয়িং টু বি এ ওল্ড ম্যান অর ওমেন। আমরা মেয়েদের যে হরমোন ঘটিত কিছু পরিবর্তন আসে, তারপরে তাদের ধীরে ধীরে মাসিক বন্ধ হয়। হ্যাঁ, তো এই যে বিভিন্ন পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো মানুষ স্বাভাবিকভাবে অনেকেই মেনে নিতে পারে না। তারা মোটামুটি তাদের ব্রেনে একটা স্থির কনসেপ্ট হয়ে যায় যে তারা আসলে তাদের শোটে এই রকমের, আমার এই যে শোটা দেখতে পাচ্ছেন, আমি এই রকমের মনে করি যে আমি শিশু থেকে এই যৌবনে আসতে আসতে আমি মূলত এই সময়টার জন্য আমি অপেক্ষা করছি। আমি একটা যুবক, আমি আমার জীবনের পূর্ণতা পেয়ে গেছি। দিস ইজ মাই বডি, এটাই আমার শরীর, এটাই আমি, দিস ইজ মাই ডিক্লারেশন যে আমি এই রকমের। আসলে বাস্তবতা কি তাই? জীবন আসলে কি? মানুষের জন্মের পর মানুষ কখনো শারীরিকভাবে স্থির থাকে না। ভ্রূণ থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত প্রতিনিয়ত মানুষ পরিবর্তন হয়, কিন্তু মানুষ যখন যৌবনে পৌঁছায় শরীরের এই রূপটা মানে দ্যাট ইজ আওয়ার এই যে বডি স্ট্রাকচার, এই যে আমাদের ফিজিক্যাল যে কনস্ট্রাকশনটা ব্রেনে বেঁধে ফেলে। মানুষ যখন যৌবনে পৌঁছায় শরীরের এই রূপটা ব্রেনে বেঁধে ফেলে, দ্যাট ইজ আমি এই রকমের, আমার চেহারা এই রকমের, আমি একজন মানুষ, আমার শরীরটা ফর্সা, আমার নাকটা সুন্দর, আমার চুলগুলো কালো, আমার হাইটটা, এই যে সব কিছু মিলে মানুষের মধ্যে একটা দীপ্ত একটা মানে একটা অহংকার কিংবা একটা আত্মবিশ্বাস বা আত্মসম্মান এসে যায় যে আমি আসলে এই রকমের, আমি একজন আসলে বড় কিছু। কিন্তু ধীরে ধীরে যেটা হয়, অথবা এটাই তার শরীরের পূর্ণতা, অতি দ্রুত তার এই মোহটা ভাঙা শুরু করে ঠিক তখন যখন সে দেখে যে তার শরীরটা আসলে বুড়িয়ে যাচ্ছে, সে আসলে স্থির না। তখন সে হতাশায় ভুগতে শুরু করে, সে চুলে কলপ করে, সে দাড়িটা ক্লিন শেভ করে কিংবা দাড়িটায় কালো রং করে। এই যে বিভিন্নভাবে সে তার বুড়িয়ে যাওয়াটাকে রোধ করার চেষ্টা করে, ঢেকে রাখার চেষ্টা করে, তার যৌবনটাকে ধরে রাখার চেষ্টা করে। যৌবনটা ধরে রাখার জন্য যা যা করা দরকার সে সেটা করে, বয়স কমিয়ে বলে কিংবা
বয়স্ক লোকদের সাথে মিশতে ভয় পায়, একটু কম বয়স্ক লোকের সাথে মেশে, কম বয়স্ক লোকের সাথে বন্ধুত্ব করে। এই সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে সে আসলে ভয় পাচ্ছে যে সামনে বৃদ্ধকাল, আর বৃদ্ধকাল মানেই সামনে মৃত্যু, ফিরে আসার এখানে আর কোনো পথ নেই। অতএব তখন সে হতাশায় ভোগে। বিশেষ করে যারা পরকালে বিশ্বাসী না, নামাজ রোজা করে না, বা ধর্মীয় কৃষ্টি কালচার বা ধর্মীয় শাসন কিংবা আখিরাত, কিয়ামত, কোরআন হাদিস, ফেরেশতা বা আল্লাহর উপর ঈমান না আনে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, এই যে বিষয়গুলো থাকে, এইগুলোর প্রতি যখন তাদের সেই কমন সেন্স থেকে শুরু করে অতি ন্যাচারাল মানুষের মধ্যে যে বিবেকবোধ, এটা দিয়ে তারা চিন্তা করে না যে জীবনটা আসলে কোথা থেকে আসলো, জীবনটা আসলে কোথায় গেল। এই অবস্থান যারা মেনে না নেয়, যারা বুঝতে না পারে, তাদের হতাশায় ভেঙে পড়া ছাড়া আর তেমন কিছু থাকে না। তাহলে আমরা বলতে পারি জীবন আসলে স্থির নয়, হতাশায় ভুগে আসলে কোনো লাভ নাই। জন্ম, জীবন ও মৃত্যু নিয়ে আমাদের সময় নিয়ে ভাবা দরকার, গভীরভাবে চিন্তা করা দরকার। মানুষ হিসেবে আমরা কেন এই পৃথিবীতে এলাম, আমাদের উদ্দেশ্য কী, কেন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করলেন, তার উদ্দেশ্য কী। আমরা যদি এটা নিয়ে ভাবি, আশা করি আমাদের মন, মগজ, আমাদের মানব জীবন সার্থক হবে। আমরা মারামারি, হিংসা, বিদ্বেষ, হানাহানি থেকে অন্তত কিছুটা হলেও নিজেকে দূরে রাখতে পারবো। ধন্যবাদ আপনাদের। এটাই আমার চিন্তাধারা, আমি এগুলোই লিখি। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি পরবর্তী পর্বে দেখা হবে অতি দ্রুত। আসসালামু আলাইকুম।